যখন কোনো একটা খারাপ ফোন আমাদের কাছে আসে সেই প্রবলেমটা সলভ করার জন্য এক্স্যাক্টলি কিভাবে কাজটা শুরু করব, কখনো কখনো এটা নিয়ে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। এই ভিডিওটা দেখার পরে কিন্তু সেই অসুবিধাটা আপনার হবে না। তার কারণ আজকে আমি আপনাকে দেখাবো যে কোনো একটা সেকশনের প্রবলেম, ধরুন সেটা রিংটোন বাজছে না হতে পারে, লাইট জ্বলছে না হতে পারে, চার্জ হচ্ছে না হতে পারে, যখন আপনি সেটা সলভ করার জন্য ঠিক কোন জায়গা থেকে কাজটা শুরু করবেন এবং স্টেপ বাই স্টেপ কি কি চেক করবেন সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। চলুন শুরু করা যাক। একটা জিনিস সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, যে সেকশনে প্রবলেম সেই সেকশনে কিন্তু আমাদের কাজ করতে হবে। অন্য সেকশনে একটু ট্রাই করে দেখি এরকম নয়। ধরুন রিংটোন বাজছে না, চার্জিং সেকশনে একটু খোঁচাখুচি করে দেখবেন। মোবাইল ফোনের কাজ যখন আপনি প্রফেশনালি করবেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যে সেকশনে প্রবলেম ঠিক সেখানেই আমাদেরকে কাজ করতে হবে। যে কাস্টমার এসে বললো যে রিংটোন বাজছে না, কি করতে হবে? তো আপনি ফোনটা হাতে নিয়ে দেখে বললেন এটা রিঙ্গার আইসি পাল্টাতে হবে, রিবল করতে হবে। আপনি কি প্রথমে এসব বলবেন? না, এসব বলবেন না। এসব বললে আপনার কাস্টমার পালিয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে ধরুন আমার হাতে একটুখানি ব্যথা হয়েছে, ডাক্তারবাবু যদি একটু বড় একটা কিছু বলেন আমি তো ভয়তেই ওখান থেকে চলে আসবো। প্রথমে আমাদের ছোট ছোট ভাবতে হবে, একদম ছোট ভাবতে হবে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। তো রিংটোন বাজছে না যদি এরকম একটা প্রবলেম আপনার কাছে আসে, আপনি প্রথমে ভাববেন স্পিকারটা খারাপ হয়েছে। কিছু কিছু মডেলের ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, যেমন ধরুন পোকো X3 যদি আপনার কাছে আসে, রিংটোন বাজছে না, ক্যামেরা অন হচ্ছে না, তো সেটা আপনি সিপিইউ রিপল করতে আপনি বলতেই পারেন। নর্মালি কোনো একটা ফোন যখন আসবে রিংটোন বাজছে না, আপনি ভাববেন রিঙ্গারটা খারাপ হতে পারে। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের রিঙ্গার খারাপ হয়েছে এমন খুব কম পেয়েছে। সাউন্ড কমে যেতে পারে, ছিদ্রগুলো ময়লা পড়ে গেছে, সেগুলো আপনি ওয়াশ করে দিন, আবার সাউন্ড ভালো হচ্ছে। তারপরেও আপনি ভাববেন স্পিকারটা খারাপ হতে পারে, আপনি কাস্টমারকে সেইভাবে এস্টিমেট দেবেন। তো আপনি বললেন যদি স্পিকার চেঞ্জ করে হয়ে যায় তাহলে এই টাকা লাগবে। এবার আপনি কাজ শুরু করেছেন, চেক করছেন, কি দেখলেন? প্রথমে দেখলেন স্পিকারটা ভালো আছে কিনা, দেখলেন স্পিকারটা ভালো আছে। এরপরে কি করব, মানে বাইরে যে জিনিসগুলো, পিসিবির বাইরে যে জিনিসগুলো লাগানো আছে সেই পার্টগুলো ধরুন ঠিক আছে, যেমন ধরুন স্পিকার ঠিক আছে, লাইট জ্বলছে না ডিসপ্লেতে, ডিসপ্লে ভালো আছে, এইরকম আমি এটা বলতে চাইছি। মানে পিসিবির বাইরের জিনিসগুলো ঠিক আছে, তারপরে কি করবেন সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। এটা একটা স্পিকার আর এটা ধরুন অডিও অ্যাম্পলিফায়ার বা রিঙ্গার আইসি। তাহলে এবার আপনার কি চেক করতে হবে? এটা হলো আউটপুট বা রেজাল্ট, যেখান থেকে আমরা পাচ্ছি স্পিকার থেকেই তো পাচ্ছি। কোন একটা সেকশন খারাপ মানে কি, সে আমাদেরকে রেজাল্ট দিচ্ছে না, কাজ করছে না, মানে রেজাল্ট দিচ্ছে না। আর রেজাল্ট দিচ্ছে না বলেই আমরা সেটাকে এবার রিপেয়ার করব। এবার যেখান থেকে রেজাল্ট আমরা পাচ্ছি স্পিকার থেকে, সেই লাইনটা মানে আউটপুট লাইনটা, এই যে আউটপুট অথবা রেজাল্ট, এই দিকটা আমাদের প্রথমে চেক করতে হবে। কি করতে হবে? এই যে স্পিকারটা যেখানে বসানো আছে তার যে ইন্টারফেস হতে পারে, তার যে পিন হতে পারে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। বর্ণীয়টা খুলছি, এই দেখুন এই দুটো পিনে স্পিকারের পিন দুটো ঠেকে। এই দুটো পিনে জিআর চেক করব। জিআর আপনি জানেন গ্রাউন্ড রেজিস্ট্যান্স। জিআর চেক করার সময় আপনাকে ব্যাটারি এবং চার্জার ডিসকানেক্ট করে দিতে হবে, এবং এইখানে যে বিটুবি ফ্লেক্স লাগানো ছিল এটা কিন্তু অবশ্যই লাগানো থাকতে হবে, নাহলে আপনি রেজিস্ট্যান্সটা মাপবেন, কার রেজিস্ট্যান্স মাপবেন? যে মিটার, যে মাল্টিমিটার দিয়ে আপনি জিআর চেক করছেন সেই মাল্টিমিটারের রেড পোর্ট গ্রাউন্ডে টাচ করবেন। এটা এখানে টাচ করতে পারেন, বা এই যে গোল্ডেন এই পুরো এটা পুরোটাই গ্রাউন্ড, এখানে আপনি টাচ করতে পারেন। ব্ল্যাক পোর্টটা আপনি এই দুটো প্রান্তেই টাচ করবেন। এই দুটোর নাম কি দেখুন, স্পিকার আউট এম আর স্পিকার আউট পি। এই দুটো পিনে আপনাকে জিআর চেক করতে হবে। জিআর চেক করে আপনি দেখবেন এই লাইনটা ঠিক আছে কিনা। ঠিক আছে মানে শর্ট আছে কিনা বা ওপেন আছে কিনা। যদি শর্টও না থাকে বা ওপেনও না থাকে তাহলেই ওই লাইনটা ঠিক আছে। শর্ট মানে হলো নর্মাল যে জিআর থাকা উচিত সেই জিআর থেকে যদি কম থাকে, আর যদি কিছুই না দেখায়, মানে আপনি মিটারের পোর্ট দুটো কোথাও কানেক্ট করেননি, সেই রকম অবস্থায় আপনার মিটার যা দেখাচ্ছে, কোনো কোনো মিটারে 1 দেখায়, কোনো কোনো মিটারে 00L দেখায়, তাহলে বুঝবেন ওই লাইনটা ওপেন হয়ে গেছে। এবার ওপেন হয়ে গেলে কি করবেন, শর্ট হয়ে গেলে কি করবেন সব বলবো। আগে জিআরটা কত হয় সেটা একটু দেখি। এই দেখুন এটা হলো পিসিবির বিটুবি কানেক্টর। এখানে যে ওই লাইন দুটো কি ছিল, স্পিকার আউট এম আর স্পিকার আউট পি, এই দুটো লাইন আমরা চেক করব, দেখব এর জিআর কত, 0.373 আর 367। যখন আপনি জিআর চেক করবেন আপনার মাল্টিমিটার কিন্তু এটা শো করবে। যদি শো করে তাহলে বুঝবেন এটা ঠিক আছে। আর যদি ওপেন থাকে মানে কিছুই দেখাচ্ছে না, তখন আপনাকে দেখতে হবে এই লাইনের সিরিজে কি কি পার্টস যুক্ত আছে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যদি ওপেন হয় তাহলে সিরিজে কি পার্টস যুক্ত আছে, আর যদি শর্ট হয় তাহলে প্যারালালে কি পার্টস যুক্ত আছে।
দরকার নোট করে নিন। যদি ওপেন থাকে তাহলে সিরিজে কি কি পার্টস যুক্ত আছে, আমরা এখন এই পার্টসগুলো চেক করবো। এখানে কি কি পার্টস আছে, এখানে একটা কয়েল, আমি ব্লক ডায়াগ্রামে জাস্ট একটা কয়েল এঁকেছি, এখানে আরো কিছু থাকতে পারে। বোর্ড যদি একটু দেখি, সাববোর্ড, এই দেখুন এখানে সিরিজে কয়েল আছে, তাই না? এই যে এই কয়েলটা যদি ওপেন হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এখানে জিআর কিছুই দেখাবে না। তখন কি করবেন, আপনি প্রথমে জিআর চেক করেছিলেন, এখানে জিআর চেক করে দেখলেন কিছুই দেখাচ্ছে না, মানে লাইনটা ওপেন আছে। এবার এই কয়েলটা আপনাকে চেক করতে হবে। সহজ উপায় কিভাবে করবেন, আপনি এখানে জিআর চেক করেছিলেন, এবার আপনি এই প্রান্তে, কয়েলটার এই প্রান্তে জিআর চেক করুন, দেখলেন ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি কি বুঝলেন, এই কয়েলটা ওপেন হয়ে গেছে, মানে ভেতর থেকে কেটে গেছে। তখন আপনি এই কয়েলটা জাম্পার করে দেবেন, এরকম একটা জাম্পার করে দেবেন, ব্যাস, তাহলে এই প্রবলেম সলভ হয়ে গেল। এবার সিরিজে অন্যান্য পার্টসও থাকতে পারে, ধরুন একটা 0 ওহমসের রেজিস্টার থাকলো, সেটা আপনি জাম্পার করতে পারেন। 0 থেকে 100 ওহমস পর্যন্ত আপনি জাম্পার করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে নয়। স্পিকারের আউটপুট আপনি করতে পারেন। আচ্ছা, এটা হলো ওপেন হয়ে গেলে। যদি শর্ট হয়ে যায় তখন কি করবেন, তখন ওই যে বললাম প্যারালালের পার্টসগুলো আপনাকে চেক করতে হবে যে কোনটা শর্ট হয়েছে। দুটো লাইনে দেখুন, একটু ডায়োড আছে আর ক্যাপাসিটার আছে। বর্ণীয়তে কি দেখি, বর্ণীয়তে দেখা মানে হলো বাস্তবটা কেমন আছে। এখানে একটা ডায়োড আছে, এই যে ডায়োড আছে প্যারালালে, একটা ক্যাপাসিটার আছে। এই ডায়োড অথবা এই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই লাইনটাই শর্ট থাকবে। অনেক সময় লিকেজও হতে পারে। লিকেজ মানে কম ওহমস দেখাচ্ছে, মানে পিপি করে বিনাটা বাজছে না, বা 0 ওহমস দেখাচ্ছে না। নর্মালি জিআর আপনার ছিল ধরুন 300, সেটা হয়তো হয়ে গেছে 100 বা ধরুন 50, সেটা কিন্তু লিকেজ। মানে ওই ক্যাপাসিটার হোক বা ডায়োড হোক, যেই শর্ট হয়েছে, সেটা আমরা পরে দেখবো কিভাবে হয়েছে, যেই খারাপ হয়ে গিয়ে থাকুক না কেন, একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, মানে কিছুটা শর্ট হয়েছে, অল্প শর্ট হয়েছে, ওই জন্য এটাকে লিকেজ বলা যেতে পারে। তখনও কিন্তু রিংটোন নাও বাজতে পারে। স্পিকার আউট পি, এই লাইনটা আমাদের শর্ট হয়েছে। তখন কি করব, এই যে প্যারালালে যে এই যে ডায়োডটা আছে আর এই যে ক্যাপাসিটারটা আছে, এদেরকে যে কোনো একটাকে, সাধারণত ইএসডি ডায়োড খারাপ হয়, এরকম ধরনের প্রবলেমে আমি বেশিরভাগ দেখেছি ইএসডি ডায়োড শর্ট হয়ে যায়। আপনি কি করবেন, খুলে ফেলে দেবেন না, আগে খুলবেন না, আপনি শিওর হননি এখনো কে খারাপ হয়েছে, জাস্ট এটাকে রিমুভ করে পাশে রাখুন। আপনার বোর্ড থেকেও খুলতে হবে না। এখানে দেখুন অনেক জায়গা আছে, এই বোর্ডটা কিন্তু, এই বোর্ডের এখানে অনেক জায়গা আছে, আশেপাশে পার্টস, এখানে পার্টসই নেই। আপনি এটাকে হিট দিয়ে এটাকে জাস্ট এটাকে ঘুরিয়ে দিন, মানে এই প্রান্তটাকে এই প্রান্তে নিয়ে আসুন, তাহলে এই লাইন থেকে ডিসকানেক্ট হয়ে গেল। এরপরে আপনি আবার এই লাইনটা চেক করুন, জিআর চেক করুন। যদি দেখছেন জিআর এখন ঠিক আছে, মানে আগে শর্ট ছিল এখন ঠিক আছে, তাহলে আপনি শিওর হয়ে গেলেন যে এই ডায়োডটাই শর্ট ছিল। তখন এটাকে খুলে ফেলে দিন আর এখানে সেম ভ্যালুর একটা ইএসডি ডায়োড আপনি বসিয়ে দিন। এবার প্রশ্ন হচ্ছে যে এটা বসাতেই হবে, আমার তো প্রবলেম সলভ হয়ে গেছে। দেখুন, আমি আপনাকে বলবো হ্যাঁ বসিয়ে দিন, কিন্তু এরকম ধরনের লাইনে ইএসডি ডায়োড না বসালেও খুব একটা অসুবিধা হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাকে তো কাজটা কমপ্লিট করতে হবে, কাস্টমার ফোনটা ইউজ করবে। এবার যদি একটা ইএসডি ডায়োড আপনার কাছে নেই বা কোনো স্ক্রাব বোর্ডও নেই, তো আপনি কি করবেন, সেটা কাজটা করবেন না। এই দেখুন একটা মজার জিনিস দেখায় আপনাকে, এটা হলো মার্কেটে যে সাববোর্ডগুলো কিনতে পাওয়া যায় সেই বোর্ডগুলো। এই দেখুন এখানে কটা পার্টস আছে দেখুন তো, এই দেখুন স্পিকার আউট পি আছে, প্যারালালে কিছু আছে, ডায়োডও নেই আর ক্যাপাসিটারও নেই, আর সিরিজে কয়েলও নেই। তো আপনি যদি এই ধরনের বোর্ড ইউজ করেন তাতে কি খুব অসুবিধা হচ্ছে না? চলছে, নতুনের মতো হলো না, চলছে। এটাকে ডিসকানেক্ট করার পরেও শর্ট যায়নি, তখন আপনি কি করবেন, প্যারালালে আরেকজন আছে, এই দেখুন ক্যাপাসিটার আছে একটা। এবার এটাকে আপনি ওই একই রকম ভাবে এখান থেকে ঘুরিয়ে, মুখটা দিয়ে ঘুরিয়ে দিন, বাইরে দিকে সরিয়ে দিন পুরোটাকে, হ্যাঁ, তাহলে এই লাইন থেকে ডিসকানেক্ট হয়ে গেল। এবার আপনি জিআর চেক করুন শর্টটা গেল কিনা। যদি চলে যায় তাহলে আপনি বুঝলেন যে ক্যাপাসিটারটা খারাপ ছিল। তখন কি করবেন, এই ইএসডি ডায়োডটাকে আবার আগের মতো বসিয়ে দিন, কারণ ওর তো কোনো দোষ নেই, ও তো খারাপ হয়নি। আর এই ক্যাপাসিটারটাকে সেম ভ্যালুটার ক্যাপাসিটার যদি আপনাদের থাকে, সেম বোর্ড থাকে, আপনি খুলে বসিয়ে দিতে পারেন, না বসিয়ে দিলেও আপনার কাজ চলে যাবে, অসুবিধা হবে না। এই হলো আউটপুট লাইনটাকে চেক করা। এবার ধরুন দেখলেন শর্টও নেই ওপেনও নেই, মানে জিআর নর্মাল আছে, তার মানে আউটপুট সেকশন ওকে। তাহলে আবার কাকে সন্দেহ হচ্ছে, আইসিকে সন্দেহ হচ্ছে না। প্রথমে কিন্তু আইসিকে দোষ দেওয়া যাবে না, আগে প্রমাণ করতে হবে কে দোষী। দেখুন এবার একটা মজার ব্যাপার, এই যে আমি ধরুন এখন বকবক করছি, আমি তো খেয়েছি, না খেতেও আমি কাজটা করতে পারছি না, কেউই করতে পারে না। খেতে হয়, তারপরে কাজ করতে হয়। ইলেকট্রনিক্সে যতক্ষণ ভোল্টেজ দেওয়া হবে কোনো ডিভাইসকে, ততক্ষণ সে কাজ করবে। যেই আপনি ভোল্টেজটাকে অফ করে দেবেন, সে আর কাজ করবে না। তাহলে রিং আরএসি কাজ করবে কেন, যদি তাকে ইনপুট ভোল্টেজ না দেওয়া হয়? তার মানে আমরা এবার চেক করব ইনপুট ভোল্টেজ।
এই দেখুন ইনপুট ভোল্টেজ কি আছে, ভিপিএইচ 3.7 ভোল্ট। কে তৈরি করছে? চার্জিং আইসি। তাহলে যদি এই ভিপিএইচ ভোল্টেজ 3.7 ভোল্ট এটা না পায় রিঙ্গার আইসি, তাহলে কি আউটপুটে কিছু দেবে, রেজাল্ট দেবে? দেবে না। তাহলে এরপরেই আমাদের চেক করতে হবে ভিপিএইচ ভোল্টেজ এখানে ইন হচ্ছে কিনা। মিটারের ডিসি ভোল্ট অপশনে গিয়ে 20 ভোল্ট অপশনে গিয়ে আপনি এটা এখানে চেক করছেন। এবার প্রশ্ন হচ্ছে সেটটা কিন্তু চালু আছে, ভালো করে জিনিসটা বুঝবেন, সেট চালু আছে, তার মানে চার্জিং আইসি বাকি সমস্ত সেকশনে 3.7 ভোল্ট পাঠাচ্ছে, মানে নিজে তৈরি করছে এবং পাঠাচ্ছে সব জায়গায়। তবে তো সেটটা অন আছে, রিঙ্গারটা বাজছে না। ভিপিএইচ ভোল্ট চেক করার জন্য আপনাকে কিন্তু সেটটা অন করতে হবে না, আপনার ব্যাটারিও লাগাতে হবে না, আপনি জাস্ট চার্জারটা কানেক্ট করুন। চার্জার কানেক্ট করে আপনি এখানে 3.7 ভোল্ট চেক করুন। যদি পেয়ে যান তাহলে বুঝবেন 3.7 ভোল্ট ইন হচ্ছে। যদি না হয় তখন কি করবেন? দেখুন ভিপিএইচ ভোল্ট তৈরি হচ্ছে এটা শিওর, সেটা অন আছে। তার মানে হতে পারে এই যে সিরিজে একটা কয়েল দেওয়া আছে, এই কয়েলটা খারাপ হলেও কিন্তু এই প্রান্ত পর্যন্ত 3.7 ভোল্ট আসবে না। তো এই জন্য কি করতে হবে, এই কয়েলটার এই প্রান্তে আপনাকে ভোল্টেজ চেক করতে হবে। যদি কয়েলটার এই প্রান্তে আপনি ভোল্টেজ পেয়ে যান আর এই প্রান্তে না পান, তাহলে কি খারাপ? এই কয়েলটা খারাপ। তখন আপনি কি করবেন? এই কয়েলটা জাম্পার করতে হবে। দাঁড়ান একটু ওয়েট করুন। এখানে জাম্পার করার আগে আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে, সেটা হলো এমনও হতে পারে আইসিটার এই যে ভোল্টেজ ইনপুট যেখানে হচ্ছে এই লাইনটা যদি শর্ট হয়ে গিয়ে থাকে, এই প্রান্তে 3.7 ভোল্ট আছে, তাহলে এই কয়েলটার উপরে প্রচুর প্রেশার পড়বে এবং কয়েলটা নিজে খারাপ হয়ে যেতে পারে। এখন যদি আপনি জাম্পার করে দেন, এই প্রান্ত শর্ট, আর যদি আপনি জাম্পার করে দেন তাহলে কি হবে? পুরো ভিপিএইচ লাইনটাই শর্ট হয়ে যাবে এবং সেটা অন হবে না। তাহলে কোনো কিছু জাম্পার করার আগে আপনি কিন্তু ভাবতে হবে। এবার আপনি চার্জার ব্যাটারি সব ডিসকানেক্ট করে দিন। ডিসকানেক্ট করে এই লাইনটার জিআর চেক করুন। যদি এখানে নর্মাল জিআর থাকে তাহলে আপনি জাম্পার করে দিন। আর যদি এই লাইনটা শর্ট থাকে তখন কি করবেন? জাম্পার করার আগেই লাইনটাকে ঠিক করতে হবে। কোনো লাইন যদি শর্ট থাকে, এখানে প্যারালাল পার্টস কি আছে? এই যে একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটাকে আমাদের চেক করতে হবে। কিভাবে চেক করব? চেক করা মানে কি, আগে আপনাকে বোর্ড থেকে ডিসকানেক্ট করতে হবে। ওই একটা প্রান্তকে ডিসকানেক্ট করে দিন, তারপর আপনি এই লাইনটাকে আবার জিআর চেক করুন, একদম আগের মতো। জিআর চেক করে দেখলেন হ্যাঁ শর্ট চলে গেছে, এবার আপনি এটাকে জাম্পার করে দিন, ব্যাস প্রবলেম সলভ হয়ে যাবে। এবারে 3.7 ভোল্ট এসে যাবে। কিন্তু এখানে একটা ক্যাপাসিটার লাগিয়ে দেবেন। আর যদি ক্যাপাসিটার রিমুভ করার পরেও ওই লাইনটা এখনো শর্ট, তখন কি করবেন? তখন কি খারাপ? হ্যাঁ, এবার আপনি ঠিকই ধরেছেন, এই আইসিটাই শর্ট হয়ে গেছে। ইনপুট যে পিনটা, সেই পিনটা শর্ট হয়ে গেছে। তাহলে এই রিঙ্গার আইসিটা চেঞ্জ করতে হবে এবং আরেকটা কাজ কি করতে হবে, এই কয়েলটাকেও জাম্পার করতে হবে। কেন? কয়েলটা তো খারাপ, অলরেডি খারাপ হয়ে গেছে। আমরা এখানে ভোল্টেজ পেয়েছিলাম, এখানে ভোল্টেজ পাইনি, তাই না? তাহলে এই কয়েলটাকেও আমাদেরকে জাম্পার করে দিতে হবে। এইভাবে কয়েলটাকে জাম্পার করে দেবেন আর এই আইসিটাকে চেঞ্জ করে দেবেন, ব্যাস প্রবলেম সলভ হয়ে গেল। তার মানে আমরা এখন পর্যন্ত কি কি জানলাম? কোনো একটা সেকশন যদি কাজ না করে, প্রথমে আউটপুট পার্টসটা মানে রিঙ্গারটা আমরা চেক করেছিলাম, ঠিক আছে। আউটপুট লাইন চেক করেছিলাম, ঠিক আছে। তারপরে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ বা ওয়ার্কিং ভোল্টেজ আমাদের চেক করতে হয়, সেটা চেক করা হয়ে গেল। ইনপুট ভোল্টেজ ওকে, আইসি ওকে, কেউ শর্ট নেই, কেউ ওপেন নেই, একদম ওকে, ভোল্টেজ ইনপুট হচ্ছে, তারপরেও রিংটোন বাজছে না। এরপরে কি চেক করবেন? এরপরে হলো আপনি এদেরকে কাজ দেবেন বলেছেন, বলে তো আপনি তাকে টাকা দিয়েছেন, এই না ভাই তোমার অ্যাডভান্স টাকা দিলাম, আমার কাজটা করে দিও। এবার সে এসে বসে আছে আপনার কাছে, চুপচাপ বসে আছে। বলে তুমি বসে আছো কেন? বলে কেন বাবু, আপনি তো আমাকে কোনো কাজ করতে বলেননি। কি কাজ করবো? আপনাকে কি কাজ করতে হবে সেটাই বলেননি, তো সে কি করবে, তাই না? তার মানে এই আইসিটা সব রেডি, ভোল্টেজ পেয়ে গেছে, আউটপুট ওকে, কিন্তু ইনপুটে কিছু নেই। কি তৈরি করবে এটাকে? মানে ও কি গান আপনাকে শোনাবে, তাই না? আপনি বড় বড় জেবিএল বসিয়ে রেখেছেন আর আপনার মোবাইলটাই সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই, তো গান হবে? আপনি ডান্স করতে পারবেন? পারবেন না। আপনাকে মোবাইলটাকে আগে চার্জ দিতে হবে, মোবাইল থেকে আপনি ডিজে গান চালাবেন, তারপর আপনি ডান্স করবেন। তো এখানেও ইনপুট যদি না থাকে তাহলে কিন্তু আউটপুটে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। এই সেটটার ক্ষেত্রে বলছি, রেডমি 5-এ রিঙ্গার আইসিকে ইনপুট বা এনাবেল, এটা মনে রাখতে হবে, ইনপুট বা এনাবেল লাইনটা এসেছে পাওয়ার আইসি থেকে। একটু বর্ণিয়টা দেখি, তাহলে একটু ভালো লাগবে। এই দেখুন, এই দুটো, এই পিঙ্ক কালার আর স্কাই কালারের লাইন দুটো হলো ইনপুট। কোথা থেকে এসেছে দেখুন, এই দেখুন পাওয়ার আইসি, এটা পাওয়ার আইসি। এই পাওয়ার আইসি থেকে এই দেখুন সিরিজ, এখানে রেজিস্টার আছে, প্যারালালে ক্যাপাসিটার আছে, তারপরে এদিকে যাচ্ছে। এই 5-এর রিঙ্গার নিয়ে আমি একটা দারুণ কাজ করেছিলাম, ওই বর্ণীয় ভিডিওটাই বলেছি, দেখে নেবেন, খুব মজার একটা বিষয়। মানে বর্ণীয় না থাকলে, বর্ণীয় যে কতটা
গুরুত্ব, মানে মোবাইল ফোনে কাজ করতে গিয়ে, চিপ লেভেলে কাজ করতে গিয়ে, সেটা কিন্তু আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি। তো আপনাদের যদি জানার ইচ্ছে থাকে ওটা দেখে নেবেন। যদি ইনপুট ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এবার ইনপুট কি চেক করবেন? সেম জিনিস চেক করবেন। ইনপুট যে লাইনটা, সেই লাইনটাও যদি শর্ট থাকে অথবা ওপেন থাকে তাহলেও কিন্তু কোনো আউটপুট আমরা পাবো না। কি শিখলাম? প্রথমে যে কোনো সেকশন কাজ না করলে প্রথমে আমাদের চেক করতে হবে আউটপুট বা রেজাল্ট, তারপরে হবে ইনপুট ভোল্টেজ বা ওয়ার্কিং ভোল্টেজ, তারপরে হলো ইনপুট বা এনাবেল লাইন। এইটা মোটামুটি বেসিক, মানে এটা হলো অ্যানালগ আইসির ক্ষেত্রে। এর পরের ভিডিওতে আমরা দেখব ডিজিটাল আইসি যদি হয় সেক্ষেত্রে আরো কি অ্যাড হচ্ছে এবং সেগুলো আমরা কিভাবে রিপেয়ার করব, ডিজিটাল সার্কিট কিভাবে ডিজাইন করা হয় তখন আমরা শিখবো। এটা মোটামুটি আজকের ভিডিও। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকবে। আপনি যদি ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকেন, আপনার কিন্তু এর পরে বারে এই ধরনের কাজ করতে আপনার অনেক সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।